শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকে আমরা জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, কীটনাশক তো আমরা জানি সচরাচর ব্যবহার করে থাকি, এর মধ্যে এখন আবার নতুন করে যেটা শোনা যাচ্ছে বা বাস্তবে প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে জৈব কীটনাশক। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে জৈব কীটনাশক বলতে আমরা ঠিক কী বুঝবো? অ্যাকচুয়ালি জৈব কীটনাশক যেটা আমরা বুঝি, যেটা বলতে বোঝা যায়, সেটা হচ্ছে আমরা প্ল্যান্ট বা ন্যাচারাল সিস্টেমে বা প্রকৃতির মধ্যে যেটা আছে সেটাকেই আমরা যদি কালেকশন করে মাল্টিপ্লিকেশন করে সেটাকে যদি আমরা জমিতে প্রয়োগ করি, তাহলে আমাদের যে রোগ বা পোকার আক্রমণ হয় জমি সবজি চাষ বা ফসল চাষে, সেটাকে আমরা ন্যাচারাল উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি আমরা লং রান হিসাব করতে হবে, যে চট করে আজকে দিলাম কালকে হয়ে যাবে এমন হবে না। যেটা কেমিক্যালের বেলা হয়, এখন স্প্রে করলাম 10 মিনিটের মধ্যে পোকা মরে যাবে, কিন্তু বা রোগ সেরে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে সময় দিতে হবে। তো এটা প্রথম থেকেই অবলম্বন করতে হয় আর কি। তো এর জন্য জৈব কীটনাশক, এটার মধ্যে অ্যাকচুয়ালি লিভিং মাইক্রো অর্গানিজম থাকে, যেটা আমরা মানে আদার্স হার্মফুল মানে ক্ষতিকারক যে সমস্ত জীবাণু বা পোকা আছে এদের এগেনস্টে ব্যবহার করি। আচ্ছা, মানে যারা ক্ষতিকারক তারাই মরবে, যারা আমাদের জন্য উপকারী তারা মরবে না এতে। তো এক্ষেত্রে প্রয়োগের কথা যেটা বললেন আপনি, যে সঙ্গে সঙ্গে মরবে না, তো কতবার প্রয়োগ করতে হবে এরকমভাবে? দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল, তো আমরা যদি পোকা আবার রোগ, আমি স্পেশালি রোগ নিয়ে আলোচনা করছি, পোকাও আমি বলবো। তো রোগের বেলা ধরুন আমাদের নেচারে প্রকৃতিতে কিন্তু সব জিনিস আছে। আপনি যখন আপনার ধরুন একটা গাছে পোকা লেগেছে, আপনি এখানে যখন পোকা লেগেছে প্রাকৃতিক উপায়ে এখানে শত্রু পোকাও তৈরি থাকে, আসে, কারণ কি এটাকে খেতে হবে। তো ওইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে এটা বার করেছেন যে ধরুন কোনো রোগ হয়, এখানে মেজরিটি আমরা তিনটে, একটা ফাঙ্গাস মেজর, মানে যেটা আমরা সমস্ত ফাঙ্গাসের এগেনস্টে ইউজ করতে পারি, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এটার বিভিন্ন রকমের স্পিসিস আছে, তো এর মেজর জেনাসটা হচ্ছে ট্রাইকোডার্মা। এছাড়া পাউডারি মিল্ডিউর এগেনস্টে আছে এম্পিলোমাইসিস কোয়ালিস বলে একটা ফাঙ্গাস আছে, এটাও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এগুলো রোগের এগেনস্টে আমরা ব্যবহার করতে পারি। পোকার বেলা যেমন আছে ট্রাইকোগ্রামা কিলোনিস বলে একটা আছে, তো এগুলো আমরা পোকার কী করে, এগ প্যারাসিটাইজ আছে, তারপরে ডাইরেক্ট ইনসেক্ট প্রিডেটর আছে, যেমন ইয়েলো ব্যান্ড ওয়াস্প, এটা সরাসরি অন্য পোকাকে খেয়ে নিচ্ছে। তো এরকম আমরা প্রিডেটরিও হিসেব করতে পারি, ব্যবহার করতে পারি। আবার প্যারাসিটাইড, যেটা এগ ডিমের মধ্যে ও আবার ডিম পেড়ে দিচ্ছে, তো ও ডিমটা প্যারাসিটাইজ হচ্ছে, তো এটার নতুন পোকাটা জন্ম হচ্ছে না, এটা ইনসেক্টের বেলায়। আর যদি আমাদের রোগের বেলা হয়, আমরা যদি ট্রাইকোডার্মা বা সিওডোমোনাস ফ্লোরোসেন্স, বেসিলাস সাবস্টিলিস, এটা দুটো ব্যাকটেরিয়া, এটাও খুব ভালো এফেক্টিভ ফাঙ্গাস এবং
ব্যাকটেরিয়ার এগেনস্টে। তাহলে আপনার রাসায়নিক কীটনাশক এবং জৈব কীটনাশকের মধ্যে যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে রাসায়নিক কীটনাশকটা সঙ্গে সঙ্গে মেরে দেয়, আর জৈব কীটনাশকটা সরাসরি মারছে না, সময় নেবে, কিন্তু লং রানে খুব বেশি এফেক্টিভ আর স্পেসিফিক হয়। ধরুন আমি যেটা বলছি আপনাকে, যেটার এগেনস্টে ব্যবহার করছি ওইটাই মরবে, হ্যাঁ, পাশাপাশি আমার উপকারীগুলো ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ছত্রাকনাশক বা কীটনাশক আমরা যদি ব্যবহার করি, কীটনাশক আমরা দিয়ে দিলাম, তখন কিন্তু মৌমাছিও মারা যাচ্ছে, হ্যাঁ, বা লেডিবার্ড বিটলও মারা যাচ্ছে, ওয়ারেজ লেডিবার্ড বিটল কিন্তু এফিড খেতে খায়, ঠিক আছে। আর প্রকৃতিতে মৌমাছি বা ওই জাতীয় পতঙ্গ না থাকলে তো ফসলের হ্যাঁ মৌমাছি যদি না থাকে পৃথিবী ধ্বংসই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, কারণ পরাগায়ন তো তারাই করে থাকে, এক্স্যাক্টলি, মৌমাছি বলুন, প্রজাপতি বলুন, ওই জাতীয় যে সমস্ত পতঙ্গ রয়েছে, তো এদেরও খুব বেশি প্রয়োজন। তো নিম ভিত্তিক এই যে জৈব কীটনাশক সেটা কিভাবে কাজ করে? দেখুন, নিম অয়েল, এটার মধ্যে একটা যে ফেনোলিক কন্টেন্ট থাকে, ঠিক আছে, এবং নিমের যে অয়েল সেটা কি করে আমাদের যে ইনসেক্ট বলুন, ডিজিজ প্যাথোজেন বলুন, এদের যে সিস্টেমেটিক্যালি এদের রেগুলার অ্যাক্টিভিটি সেটাকে হ্যাম্পার করেও, মোড অফ অ্যাকশন যেটা আমরা বলবো, মানে রেগুলার অ্যাক্টিভিটি, ধরুন আমরা যেমন রেগুলার খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপরে হজম করছি, এই অ্যাক্টিভিটিটা হ্যাম্পার করছে, ডিস্টার্ব করছে। কেউ কেউ আবার কি করছে, আমাদের যে নার্ভাস সিস্টেম ওটাকে হ্যাম্পার করছে। এভাবে ও কিন্তু মোড অফ অ্যাকশনটা তৈরি হচ্ছে এবং এটাকে আটকাচ্ছে। আমরা যদি জীবের মানে প্যাথোজেনের বেলায় বলি, ট্রাইকোডার্মা বা সিওডোমোনাস, ওরা কী করছে, 2-3 রকমের প্যারাসাইটিক অ্যাকশান হচ্ছে। কি করছে, ও সরাসরি গিয়ে টক্সিনও রিলিজ করছে, গিয়ে আপনার যে প্যাথোজেন এটাকে আটকাচ্ছে। আবার কখনো কি করছে, ও ডাইরেক্ট মাইসিলিয়া দিয়ে ওটাকে প্রিডেটরের মতো পেঁচিয়ে আটকে রাখছে, গ্রোথ হতে দিচ্ছে না। তো এরকম মোড অফ অ্যাকশন ওদের 3-4 রকমের থাকে। তো ওইটা দিয়ে ওরা কিন্তু প্রিভেন্ট করে ওদের যেই ইনফেকশিয়াস প্যাথোজেন এটাকে। আচ্ছা, এই জৈব কীটনাশক ব্যবহারের সবচেয়ে উপযুক্ত সময়ে আপনি কখন বলবেন? দেখুন, এটা প্রথম যখন আমরা চাষবাস নিয়ে ভাববো, যখন ধরুন আমি রেইনি সিজনে একটা ক্রপ নেব বা উইন্টারে ক্রপ নেব, যখনই আমরা ক্রপ নেওয়ার চিন্তা ভাবনা করব, তখন থেকেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা ইন ফিউচারে রোগ এবং পোকার আক্রমণ হতেই পারে, এটা ন্যাচারাল সিস্টেম, এটা আসবেই। তো ওইটাকে দমন করার জন্য প্রথম থেকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। ধরুন যখনই আপনি ফিল্ডে একটা পার্টিকুলার ধান বা সবজি যেটাই লাগানোর আগে আমরা বীজটাকে জৈব কীটনাশক দিয়েও শোধন করতে পারি। এবং মাটিতে ফাঙ্গিসাইড এটা ব্যবহার না করে আমরা জৈব কীটনাশক বা জৈব রোগনাশক ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা কি হবে, আমাদের মাটির মধ্যে উপকারী ছত্রাক এবং উপকারী যে এনভায়রনমেন্টের মধ্যে পোকার সংখ্যাটা বাড়াবে, তাহলে অটোমেটিক ন্যাচারাল সিস্টেমেই কন্ট্রোল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের আর কেমিক্যালস সেটা ইউজ করতে হবে না। সেটাই এই জায়গায় যেটা বলা যায় যে প্রকৃতি তো ঠিক ওইভাবেই তৈরি না যে একে অপরকে খেয়ে বেঁচে থাকবে, যে সাইকেলটা রয়েছে সেই সাইকেল অনুযায়ী প্রকৃতি চলবে। তার মধ্যে আমরা কিছুটা অন্যরকমভাবে চেষ্টা করেছি ফসল বৃদ্ধির জন্য বা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু বর্তমান সময়ে এসে আবার দেখা যাচ্ছে না, আগের জায়গাতে যাওয়া আবার আমাদের ভীষণ রকম প্রয়োজন, খুব দরকার। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাব যদি এখন সব কিছু আমরা এইভাবে ইনডিসক্রিমিনেট ইউজ করছি? এতে আরেকটা সব প্রবলেম আছে, যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ইনসেক্টের দেখবেন এমন হচ্ছে, এখন প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিচ্ছে, তাও ইনসেক্ট মরছে না, কারণ কি ওর রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। আবার রোগের বেলাও সেম রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে। দিনের কোন কোন সময় এই কীটনাশক স্প্রে করা ভালো? দেখুন, এটা অ্যাকচুয়ালি কীটনাশক আমরা যদি বলি, জৈব বলতে হবে কথাটা, জৈব কীটনাশক যদি বলি তাহলে কিন্তু কেমিক্যাল চলে আসছে। এটা সাধারণত আমরা সকালবেলা ঠান্ডা আবহাওয়াতে ব্যবহার করতে হবে, এবং খুব বেশি হিট, খুব বেশি কোল্ড এটা প্রেফার করে না, কারণ এটা তো লাইভ, জীবন্ত। তো জীবন্ত জিনিসটাকে আমরা কিন্তু এভাবে বেশি হিট বা বেশি ঠান্ডার মধ্যে দিতে পারবো না, তাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এই যে জৈব কীটনাশক আমরা দেব, তার মাত্রাটা নিয়ে যদি একটু বলেন, মাত্রাটা ঠিক কীরকম? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মাত্রাটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা এটার কম্পোজিশনের উপর। ধরুন আমরা ট্রাইকোডার্মা
যদি ব্যবহার করি, ট্রাইকোডার্মা কিন্তু আমাদের অন্যান্য কেমিক্যালের মতো যে 2 ml প্রতি লিটার এরকম কোনো স্ট্যান্ডার্ড আপনি বলতে পারবেন না। কারণ কি এটাকে দেখতে হবে আপনার CFU কত আছে, মানে কলোনি ফর্মিং ইউনিট একটা টার্ম, CFU কত আছে। জেনারেলি যদি কোনো জৈব কীটনাশক যেটা আমরা বলি সেটাতে মানে ফাঙ্গিসাইড বা মানে ছত্রাকনাশক, জৈব ছত্রাকনাশক, এটাতে মিনিমাম 10 to the power 6 to 7 থাকতে হবে, মানে পপুলেশন CFU। এর কম যদি থাকে এটা কিন্তু এফেক্টিভ হবে না। তো এটা আমাদের যখন মার্কেট থেকে কালেকশন করব বা কোনো রিসার্চ সেন্টার থেকে কালেকশন করব, তো ওই স্ট্যান্ডার্ড ফর্মুলেশনটা থাকতে হবে এটার মধ্যে, ঠিক আছে। তো এটার সঙ্গে বিভিন্ন রকম, যেমন আমরা অনেক সময় FOIM মিক্সিং করতে পারি, আবার কোনো সময় চক পাউডার মিক্সিং করতে পারি, ট্যালকাম পাউডার মিক্সিং করতে পারি, করে এটাকে পরিমাণে বাড়ানো হয়। তো এটা করতে গিয়ে আমরা কি করি, প্রথমে এটাকে আমরা গোবর বা FOIM এর সঙ্গে যখন আমরা চাষবাস শুরু করব তখন থেকেই করতে হবে এটা। মানে আপনি এদিকে বীজ কালেকশান, জমি তৈরি রেডি করছেন, ওইদিকে এটাও করতে হবে পাশাপাশি। আচ্ছা, এই জৈব কীটনাশক প্রয়োগের আগে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া প্রয়োজন আছে? দেখুন, এটা খুব একটা প্রয়োজন আমি মনে করি না। কারণ কি, এটা ন্যাচারাল সিস্টেম, ন্যাচারে যেটা আছে সেটাই আমি ব্যবহার করছি। ধরুন আমাদের ট্রাইকোডার্মা, আপনি যেখানে যাবেন জমিতে ট্রাইকোডার্মা পাবেন, কিন্তু ট্রাইকোডার্মার সংখ্যাটা আমরা কি করছি, একটু এনহ্যান্স বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, যার মানে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, অপকারী ছত্রাক সংখ্যাটা কমে যাবে। এটাই আমাদের সিস্টেমটা। হ্যাঁ, আচ্ছা, এর কার্যকারিতা বাড়ানোর জন্য কি আপনার জৈব কীটনাশকের সঙ্গে রাসায়নিক কীটনাশক মানে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এটা হবে না। কারণ কি, আমরা যখন রাসায়নিকটা মেশাবো তখন তো আমার সেটা তো লাইভ জীবিত, ওইটা মরে যাবে। হ্যাঁ, তো কোনো লাভ হবে না। কেউ যদি এরকম মনে করেন, ভেবে থাকেন যে এটা হয়তো বা একটু বেশি কাজ করতে পারে, না, এটা ভুল। যদি এটা মনে করেন, এটা ভুল হবে, কারণ এটা করা উচিত হবে না। এতে কিন্তু মানে আলটিমেটলি আমাদেরই লস হবে। আপনি, কারণ কি, আপনি প্রথমে জৈবটা দিচ্ছেন, তারপরে আপনি কেমিক্যালটা দিচ্ছেন। যখন কেমিক্যালটা দেবেন, রাসায়নিকটা দেবেন, তখন আপনার জৈবটা কিন্তু মারা যাবে। তাহলে কিন্তু আমরা প্রথমও শেষ হলো লস, পরেও লস। একদমই। তো এই জৈব কীটনাশকের কার্যকারিতা কতদিনের? এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা দেখুন, আপনি যখন ক্রপ হারভেস্ট করে নেবেন তারপরও এটার এফেক্ট থাকবে। মানে আপনি যখন মাটিতে দিচ্ছেন, আপনার মাটিটাকে হেলদি বানানোর জন্য এটা খুব উপকারী। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও পাওয়া গেছে, এই সমস্ত ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস বা বেসিলা যদি অ্যাপ্লাই করা হয় জমিতে, জমির যে নিউট্রিয়েন্ট অ্যাবসর্বিং ক্যাপাসিটি প্ল্যান্টের এটাও বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এটা ন্যাচারাল। এটা আপনি একবার যদি প্রথম বছর ধরুন দিলেন, ট্রাইকোডার্মা অ্যাড করলেন জমিতে, তো এটা মাল্টিপ্লাই করে অ্যাড করবেন। শুধু এক প্যাকেট দিয়ে দিলাম তাহলে হবে না। এটাকে নিয়ে প্রথমে জমির ধারে ছায়াতে গোবরের সঙ্গে কিছুদিন, 7 দিন 10 দিন রেখে দেবেন মিক্সিং করে। তারপরে এটার মধ্যে যখন তৈরি হবে, এই গোবরটা নিয়ে আপনার পুরো জমিতে দিয়ে দেবেন। তাহলে কি হয়, কুইকলি জমিটার রিক্লেমেশন হয়ে যাবে, পুরো জমিটার হেলথ ভালো হবে। আর শুধু একটা প্যাকেট নিয়ে স্প্রে করে দিয়ে সেরকম এফেক্টিভ হয় না। আনলেস যদি আপনি ধরুন আপনি বাড়িতে 10টা গাছ লাগালেন, বাড়িতে ছোট্ট একটা জমি করলেন, তাহলে ঠিক আছে। কিন্তু আমি যদি কমার্শিয়াল বা বাণিজ্যিক চাষ ভাবি, তাহলে কিন্তু ওইভাবে করতে হবে। বেশি চাষ করতে গেলে বেশি জায়গায় করতে হবে। হ্যাঁ, মানে সায়েন্টিফিক ওয়েতে, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাকে করতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে, নাহলে এমনিতে করে কোনো লাভ হবে না। আসলেই এখন তো কৃষি নির্ভর আমাদের অনেক পরিবারই, এখন কেন বলবো, আমাদের ভারতবর্ষই তো একটি কৃষি নির্ভর দেশ। তো এই কৃষি নির্ভর দেশে যখন আমরা কানির পর কানি চাষ করব, তখন সেটা অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে হওয়া অবশ্যই। এখন আজকাল আপনি দেখবেন সব জায়গায় যে আগে এক কানে ধান চাষ করলে কমন ধান হতো 7 মণ, 6 মণ, 8 মণ, খুশি। 10 মণ পেয়েছে মানে বিশাল পেয়েছে। আর এখন আমরা তো 20 মণের নিচে চিন্তাই করতে পারি না, কারণ খাওয়াতে হবে সবাইকে। বৃষ্টির আগে বা পরে জৈব কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, আমাদের জৈব কীটনাশক যদি ওয়াটার লগিং কন্ডিশন হয়, সেক্ষেত্রে কিন্তু জৈব কীটনাশকটা এফেক্টিভ হবে না। কারণ কি, জল জমে থাকবে, আপনার যে মাইসিলিয়াম ডেভেলপমেন্ট বা এর যে অ্যাস্টাবলিশমেন্ট, এটা হ্যাম্পার হবে জল জমে থাকার জন্য। আচ্ছা, তো জলটা যাতে না জমে থাকে সেটা খেয়াল করতে হবে। আর অ্যাকচুয়ালি হিউমিডিটিটা আমাদের খুব দরকার। এটা জৈব ফাঙ্গিসাইড যেটা বা রোগনাশক যেটা বলছি আমরা, এটার জন্য কিন্তু হিউমিডিটিটা খুব দরকার। হিউমিডিটি যদি থাকে তাহলে গ্রোথটা ভালো হবে। কারণ এটার গ্রোথ মানে পাশাপাশি আপনি
অপকারী ছত্রাকেরও গ্রোথ হবে, কিন্তু আমি তো এটাকে ইনক্রিজ করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি সংখ্যা, তো অপকারীটা সেরকম এফেক্টিভ হতে পারবে না। আমাদের এই রাজ্যে তো এমনিতেও হিউমিডিটি একটু বেশি থাকে সব সময়। আমাদের এখানে খুব বেশি এফেক্টিভ যদি সায়েন্টিফিক ওয়েতে ব্যবহার করা হয়। জৈব। সবজি তো নিশ্চয়ই জলের মধ্যে আমরা করছি না, হ্যাঁ। আর ধান যেটা করছি, এটা আমরা যখন লাগাবো ধানের বেলায় আমরা 2-3 রকমের ব্যবহার করতে পারি। টব হিসেবে করতে পারি, গোবরের সঙ্গে মিশিয়ে করতে পারি, জমি তৈরি আগে করে দিলাম, তারপর ধান লাগালাম, জল দিলাম, সেটা আলাদা। আর সবজি তো আমরা শুকনোতেই করছি, সেটা জমির তৈরির সময়ই মিশিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা। যদি কিছুদিন পর পর আমরা এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করেও দেখতে পারি আমাদের পপুলেশন কীরকম আছে, হ্যাঁ। যদি দেখি যে কম আছে তাহলে, বা রোগের প্রকোপটা বেশি হচ্ছে, তাহলে আমরা এর সঙ্গে আরও অ্যাড করতে পারি। তাই জন্য মানে রোগ আসার আগেই যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে নেওয়া উচিত। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার যে জৈব কীটনাশক বা জৈব চাষ যেটাই বলুন না কেন, সবটাই ভালো আপনাকে ফল দেবে। এবারে যেটা বলবো আপনাকে, একজন নতুন কৃষক জৈব কীটনাশক ব্যবহার শুরু করতে চাইলে আপনার কাছে যদি আমি মিনিমাম 3টে গুরুত্বপূর্ণ উপদেশ বা পরামর্শ চাই, আপনি কি বলবেন? প্রথম হচ্ছে, আপনি কি চাষ করবেন, কোথায় করবেন, এটা ডিসিশন নিতে হবে। জমির ক্যাটাগরি কীরকম, কি এটা আপল্যান্ড, লোল্যান্ড না হিলি ল্যান্ড, এটা দেখতে হবে, ঠিক আছে। এটার উপরে বেস করে এবার কালেকশন করতে হবে আমাদের জৈব কীটনাশক। এগুলো বেশিরভাগ আমি বলবো এটা কিন্তু লাইভ, জীবিত, তো এটাকে আপনার কিন্তু এক্সপায়ারি ডেট এগুলো দেখে কিন্তু যত ফ্রেশ হবে তত ভালো হবে। যত অ্যাকচুয়ালি যে কোনো জৈব কীটনাশক আপনি 3 মাসের বেশি ব্যবহার, 3 মাস পরে যদি ব্যবহার করেন, এটা মানে যে সিএফইউ কলোনি ফর্মিং ইউনিট বলা হয়, এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। লেখা থাকবে 6 মাস পর্যন্ত, কিন্তু 3 মাসের পর থেকে এটা ডাউন হতে থাকে, কার্যকারিতা কমতে থাকে। তো আমরা চাইবো যখন যে মাসে হয়েছে সেই মাসে যদি পাই, সেরকম জেনুইন সোর্স থেকে কালেকশন করতে হবে। আর তৃতীয় হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, সময় মতো অ্যাপ্লিকেশন করতে হবে। জমি তৈরির সময় থেকে আমাদের এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। যে সমস্ত জমিতে ধরুন ঢলে পড়া রোগের প্রবলেম বেশি, ঝিমিয়ে পড়া রোগের প্রবলেম বেশি, সেইখানে কিন্তু জমির মধ্যে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু ধরুন লিভ স্পট, পাতায় দাগ পড়া, এগুলোকে আমরা জমিতে তো অ্যাপ্লাই করবই। জমি গাছের হেলথ বাড়াতে হবে, গাছের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, পাশাপাশি যে স্পট বা এরকম যদি কিছু হয়, সেটার জন্য আমরা কিন্তু পরবর্তী সময়ে স্প্লিট হিসাবে স্প্রে করতে পারি। একদমই। আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে আজকে জৈব কীটনাশকের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। কিষাণবাণী অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার এই প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার। কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এই অনুষ্ঠানে এখন শুনবেন কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি সম্পর্কে কিছু কথা। ভারত কৃষি প্রধান দেশ। দেশের একটি বড় অংশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষিকাজ শুরু করার আগে কৃষকদের বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষিযন্ত্র, শ্রমিকের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে অর্থের দরকার হয়। অনেক সময় পর্যাপ্ত অর্থের অভাবে কৃষকদের উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এই সমস্যা দূর করার জন্য ভারত সরকার 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় কৃষি ঋণ প্রকল্প হিসেবে পরিচিত। কিষাণ ক্রেডিট কার্ড হলো এমন একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে কৃষকরা সহজে এবং দ্রুত কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন। এটি একটি পুনর্নবীকরণযোগ্য কৃষি ঋণ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত সীমার মধ্যে কৃষক প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। সময় মতো ঋণ শোধ করলে আবার সেই অর্থ ব্যবহার করার সুযোগ থাকে। কিষাণ ক্রেডিট কার্ড চালুর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উৎপাদনের জন্য সময়মতো মূলধনের ব্যবস্থা করা, মহাজন বা বেসরকারি ঋণদাতার উপর নির্ভরতা কমানো, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
যারা আবেদন করতে পারবেন তারা ব্যক্তি কৃষক, যৌথ কৃষক, ভাগ চাষি বা ইজারাদার কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী, দুগ্ধ চাষি, পশুপালক, ছাগল ও ভেড়া পালক প্রভৃতি। এছাড়াও মৎস্য চাষি এবং জলজ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারেন। কী কী কাজে এই ঋণ ব্যবহার করা যায়? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ ব্যবহার করা যায় বীজ কিনতে, সার ও কীটনাশক ক্রয়ে, জমি প্রস্তুত করতে, সেচের খরচ, কৃষি শ্রমিকের মজুরি, কৃষি যন্ত্র কেনা বা ভাড়া নেয়া, ফসল সংগ্রহ ও সংরক্ষণ, পশু খাদ্য ক্রয়, দুগ্ধ এবং মৎস্য চাষের বিভিন্ন খরচের জন্য অন্যান্য স্বল্পমেয়াদী কৃষি ব্যয়ে। ঋণের পরিমাণ কত হতে পারে? ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ, কী ধরনের ফসল চাষ করা হচ্ছে, উৎপাদন খরচ, পূর্বের ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের মূল্যায়নের উপর। ব্যাংক কৃষকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা নির্ধারণ করে থাকে এবং কয়েক বছর পর্যন্ত সেই সীমা ধাপে ধাপে বৃদ্ধি করা হতে পারে। কিষাণ ক্রেডিট কার্ডের অন্যতম বড় সুবিধা হল কম সুদের হার। কেন্দ্র সরকার কৃষকদের জন্য সুদে ভর্তুকি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ ছাড়ও পাওয়া যায়। ফলে কৃষকদের প্রকৃত সুদের হার অনেকটাই কমে যায়। সহজ ও দ্রুত ঋণ অনুমোদন হয় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুদের হার কম, প্রয়োজন অনুযায়ী একাধিকবার টাকা তোলার সুযোগ, এটিএম বা রুপে কার্ডের মাধ্যমে অর্থ তোলা সম্ভব, কৃষি উৎপাদনে ধারাবাহিক অর্থের যোগান পাওয়া যায়, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিশেষ সহায়তার সুযোগ রয়েছে। কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে যা নথিপত্র লাগবে: আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জমির নথি বা চাষের প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি হচ্ছে: প্রথমত নিকটস্থ ব্যাংক বা সমবায় ব্যাংকে যান। এরপর কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন। প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা করুন। ব্যাংক জমি ও নথি যাচাই করবে। আবেদন অনুমোদিত হলে কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। যেসব ব্যাংকে এই সুবিধা রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরও লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। इस प्रोग्राम के प्रायोजक सन खेतीबाड़ी ते किसान भलाई मंत्रालय भारत सरकार। কৃষকের হাসি দেশের সমৃদ্ধি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পান, 3টি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই সহায়তা কৃষিকাজে নতুন উদ্দীপনা এনে দেয়। এখনও নিবন্ধন না করে থাকলে আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক
সমৃদ্ধ ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।